তোমাদের স্বাগত। আমি বলেছিলাম আমরা এই ক্লাসে জাতীয় আয় কিভাবে পরিমাপ করা হয়, হাউ ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড, আমরা সেটা নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। কিন্তু জাতীয় আয় আমাদের সবার আয় তো, এই আমাদের সবার আয় এই ব্যাপারটাকে মাপা কিন্তু খুব সোজা নয়। একটা ছোট্ট উদাহরণের সাহায্যে আমি তোমাদের ব্যাপারটা দেখাতে পারি। ধরা যাক ইনি একজন ব্যক্তি, ইনি মাসের শেষে মাইনে পেয়েছেন। এখন আমরা সবাই জানি আমরা মাইনে হিসাবে যে টাকাটা পাই সেটা তো আমরা সারা মাস কোথাও রেখে দিয়ে পুজো করি তা তো নয়। আমাদের হাতে টাকাটা আসার সাথে সাথে সেটা আমাদের হাত থেকে বেরোনো শুরু হয়। যেমন এই ভদ্রলোকের ক্ষেত্রে তিনি মাইনে পাওয়ার সাথে সাথে তার টাকার একটা পোর্শন অবশ্যই চলে যাবে তার মুদিখানার দোকানে, ঠিক তেমনি আরেকটা পোর্শন যেখান থেকে তিনি দৈনিক ফল কেনেন তার কাছে চলে যাবে। আবার একইভাবে টাকার আরেকটা পোর্শন সারা মাস জুড়ে তার সবজি আলার কাছে চলে যাবে। তাহলে এইভাবে তার হাত থেকে টাকাটা বেরোতে থাকবে এবং আরো বেরোতে থাকবে। সবকিছু তো আমরা এখানে ধরতে পারবো না, মোটামুটি টাকাটা তার হাত থেকে বেরিয়ে চলে যাবে। আবার এই যে মুদিখানার মালিক বা গ্রসার শপের যে মালিক, তার হাতে যে টাকাটা সারা মাস জুড়ে পৌঁছাচ্ছে সেটা যে আবার তার হাতে থাকবে তা নয়, তার হাত থেকে আবার সেটা নানান দিকে ছড়িয়ে যাবে। ঠিক তেমনি ফল আলার কাছ থেকেও টাকা নানান দিকে ছড়িয়ে যাবে এবং সবজি আলার কাছ থেকেও টাকা নানান দিকে ছড়িয়ে যাবে। তার মানে আলটিমেটলি যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা মাকড়সার জাল। এই মাকড়সার জালে একজন যেমন টাকা আয় করছে তার থেকে আরেকজন পাচ্ছে, মানে সোজা কথায় যে আয় করছে সে অন্য আরেকজনের কাছ থেকে পাচ্ছে, তার থেকে আবার অনেকে পাচ্ছে, আবার যারা যারা পাচ্ছে তাদের থেকে আবার আরো অনেকে পাচ্ছে। এইভাবে জিনিসটা ছড়িয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই এটাকে ওপর থেকে যদি আমরা দেখি আমাদের কাছে এটা একটা ভয়ঙ্কর কঠিন জাল হিসাবে দেখা যায় এবং আমরা এটাকে মাপবো কি করে আমরা বুঝতে পারবো না। তাই অর্থনীতিবিদরা এই জালটাকে কিছু সহজ অনুমানের ভিত্তিতে সরলীকৃত করে থাকেন। দে হ্যাড মেড ইট সিম্পল। এবং সরলীকৃত করে তারা যে মডেলটা তৈরি করে সেই মডেলটাকেই আমরা বলি সার্কুলার ফ্লো অফ ইনকাম বা আয়ের বৃত্ত স্রোত। এখানে অনুমানটা যেটা করা হয়, আমরা যারা প্রত্যেকে উপার্জনকারী একক বা আমরা যারা আয় করি, অর্থাৎ দোজ হু উই আর আর্নিং ইউনিট। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে অর্থনীতিতে কিন্তু আয় হিসাবে সেই আয়টাকেই ধরা হয় যেটা উৎপাদন থেকে আসছে, ইনকাম ডিরাইভড ফ্রম প্রোডাকশন। সো আমরা যারা উৎপাদন থেকে আয় করি বা উপার্জনকারী একক, those who we earn from any type of production, we are called earning unit. সমস্ত আর্নিং ইউনিটকে একসাথে ধরা হয়, সমস্ত আর্নিং ইউনিট মানে অল দ্য হিউম্যান বিংস বলতে পারো, একসাথে ধরা হয় এবং তাকে বলা হয় হাউসহোল্ড বা পরিবার। তাহলে হাউসহোল্ড বা পরিবার বলতে গেলে আমরা সবাই, সেখানে যেমন আমি আছি, তুমি আছো, ঠিক তেমনি বড় বড় ব্যবসায়ীরা আছে, বড় বড় রাজনৈতিক নেতারা আছে, সাধারণ মানুষ আছে, সবাই আমরা হাউসহোল্ড বা পরিবার। আমরা যদি একদিকে চলে যাই তাহলে পড়ে থাকে যেটা, সেটাকে বলা হয় ফার্ম। এখন ফার্মটা কি? ফার্ম কিন্তু কোনো মানুষ নয়, মানুষ তো সব হাউসহোল্ড বা পরিবারে চলে গেছে। তাহলে ফার্ম হচ্ছে প্রোডাকশন সেটআপটা। যেমন একটা কারখানা, তার শ্রমিক, কর্মচারী, মালিক, এরা সবাই হচ্ছে হাউসহোল্ড বা পরিবার। এরা যদি কারখানা থেকে বেরিয়ে চলে আসে তাহলে কারখানাটাতে পড়ে থাকবে কে? বিল্ডিং, যন্ত্রপাতি, কাঁচামাল,
এটসেট্রা। এই জিনিসগুলোকে বলা হয় ফার্ম বা প্রোডাকশন সেটআপ, উৎপাদনের ব্যবস্থা। এখন এই হাউস হোল্ড বা পরিবার প্রোডাকশনের সেটআপ ফার্মকে কি দেয়? তারা দেয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান। উৎপাদনের উপাদান বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা জানি 4 রকমের হয়: ল্যান্ড বা জমি, লেবার বা শ্রম, ক্যাপিটাল বা মূলধন এবং অর্গানাইজেশন বা উদ্যোগ। একদম ভেবে দেখো, যে শ্রমিক কারখানায় কাজ করে সে কারখানাকে কি দিচ্ছে? শ্রম। দ্য লেবারার who is working in a factory, he is actually supplying labor to the farm. Similarly, there is a person who has invested in that factory. কেউ একজন ওই কারখানায় মূলধন দিয়েছে, ক্যাপিটাল সাপ্লাই করেছে। The owner of the business concern is supplying the organization to that farm. কারখানার মালিক উদ্যোগ দিয়েছে। আবার someone has sold his land for that factory. So কেউ একজন কারখানাকে জমি বা ল্যান্ড দিয়েছে। তার মানে আমরা হাউস হোল্ডরা ফার্মকে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন সাপ্লাই করি। আমরা উৎপাদনের উপাদান জমি, শ্রম, মূলধন এবং উদ্যোগ ফার্মকে সাপ্লাই করি। রিটার্নে আমরা কি পাই? রিটার্নে আমরা পাই উপাদান আয় বা ফ্যাক্টর ইনকাম। যিনি জমি দিয়েছেন, হু সাপ্লাইড ল্যান্ড, হি উইল গেট রেন্ট, বা যিনি জমি দিয়েছেন তিনি পাবেন খাজনা। লেবারার ফর সাপ্লাইং লেবার উইল গেট ওয়েজ। শ্রমিক শ্রমের বিনিময়ে পাবে মজুরি। The capitalist will get interest for investing capital. যিনি মূলধন দিয়েছেন তিনি পাবেন সুদ। And obviously the organizer will get the profit for supplying organization. এবং উদ্যোগপতি উদ্যোগ দেওয়ার বদলে পাবেন মুনাফা। সোজা কথায় লেনদেনটা তাহলে এরকম হচ্ছে: পরিবার মানে আমরা উৎপাদনের উপাদান ফার্মকে দিই, পরিবর্তে আমরা উপাদান আয়, খাজনা, মজুরি, সুদ, মুনাফা এগুলো পেয়ে থাকি। The transaction is like that. We, the household, supply factors of production to the farm. In return, we get factor income like rent, wage, interest, and profit. So that is the red line actually represents the income. Now, all people of the country are here. That is their income. So here, this is the flow of income. এখানে একটা দেশের সমস্ত লোক রয়েছে, তাহলে তাদের আয় যাওয়ার রাস্তা হচ্ছে এটা। অন্যদিকে ফার্ম এই যে উপাদানগুলো পেয়েছে, সেই উপাদানগুলো দিয়ে সে কি তৈরি করে? সে তৈরি করে দ্রব্য ও সেবা। With the factors of production, farm produces goods and services which in turn are sold to the household. যে দ্রব্য এবং সেবা ফার্ম উৎপাদন করে, সেই দ্রব্য এবং সেবা ফার্ম পরিবারকে বিক্রি করে। কারণ অবভিয়াসলি ও যেটা কিনছে, মানে ও যেটা তৈরি করছে, সেটা কিনবো কারা? আমরাই তো কিনবো, আমাদের জন্যই তো তৈরি হচ্ছে। So whatever it produces will be sold to the household. এবার আমরা যে এই জিনিসটা কিনছি, এটা আমরা কিনছি কি দিয়ে? এই আয় দিয়েই কিনছি। তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা যেটা আয় করেছি সেটাই আবার ফার্মের কাছে ফেরত চলে আসছে
যেটাকে বলতে পারি আমাদের এক্সপেন্ডিচার্স, অ্যাজ আওয়ার এক্সপেন্ডিচার্স, সেটাই আবার রিটার্ন করে চলে আসছে। তাহলে এখানে আমরা দুটো সার্কেল দেখতে পাচ্ছি। একটা সার্কেল হচ্ছে এটা, এখানে আসছে এবং এখান থেকে আবার বেরিয়ে এখানে ফেরত চলে যাচ্ছে। এই সার্কেলে আছে কি, একদিকে আছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান, অন্যদিকে আছে গুডস অ্যান্ড সার্ভিসেস বা দ্রব্য এবং সেবা। এই যে সাইকেলটা, এই সাইকেলটার মধ্যে কিন্তু কোথাও কোনো টাকা নেই। এই সাইকেলটাকে আমরা বলি রিয়েল ফ্লো বা ফিজিক্যাল ফ্লো। উল্টো দিকে আরেকটা সাইকেল, যেখানে ফার্মের থেকে টাকা যাচ্ছে আমাদের কাছে, আয় যাচ্ছে, এবং সেই আয়টাই আবার ফার্মের কাছে ফেরত চলে আসছে। জাস্ট অপোজিট একটা সাইকেল, একটা বাইরের সাইকেল আর একটা ভিতরের সাইকেল। ভিতরের সাইকেলে কিন্তু পুরোপুরি টাকা, তাই ভিতরের সাইকেলটাকে আমরা বলি মানি ফ্লো বা আর্থিক স্রোত। এই হলো জাতীয় আয়ের বৃত্তস্রোত বা সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। এখানে দুটো ফ্লো, এখান থেকে কিন্তু আমরা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম মেজার করতে পারি। একদম প্রথমেই যেটা চলে আসে সেটা হচ্ছে এই যে সার্কেলটা যাচ্ছে, এই সার্কেলটা, এই সাইকেলটা অ্যাকচুয়ালি বা এই যে ফ্লোটা যাচ্ছে, এটা আমাদের ইনকামকে নিয়ে যাচ্ছে, আয়কে। সুতরাং সারা বছরে কতটা আয় প্রবাহিত হলো, হাউ মাচ ফ্লো ইজ দেয়ার থ্রু আউট দ্য ইয়ার, সেটা যদি আমরা পরিমাপ করতে পারি, ইফ উই ক্যান মেজার দ্য এন্টায়ার ফ্লো অফ দ্যাট সাইকেল থ্রু আউট দ্য ইয়ার, দেন উই উইল গেট দ্য ন্যাশনাল ইনকাম। তাহলে কিন্তু আমরা জাতীয় আয় পেয়ে যাব। এই ফ্লোটাকে মেজার করার পদ্ধতিকেই আমরা বলি ইনকাম সেন্সাস মেথড বা আয় শুমারি পদ্ধতি। তাহলে যখন আমরা এই ফ্লোটাকে মেজার করব, সেই পদ্ধতিটাকে আমরা বলতে পারি আয় শুমারি পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে আমরা মোট জাতীয় আয় বের করে ফেলতে পারি। আবার উল্টো দিকে আমরা কত টাকা খরচ করলাম, সেটা আসছে এই সাইকেলে। এবার যদি এখানে আমরা অনুমান করে নিয়েছি যে কোনো সঞ্চয় বা সেভিংস নেই, সেক্ষেত্রে আমরা যা আয় করেছি আমরা পুরোটাই খরচ করব। সুতরাং আমাদের সারা বছরের খরচ যদি পরিমাপ করা যায়, অর্থাৎ এই সাইকেলটা দিয়ে বা এইটা দিয়ে কতটা খরচ ফ্লো হচ্ছে সেটা যদি মাপা যায়, তাহলেও অ্যাকচুয়ালি আমাদের জাতীয় আয়, মানে সারা বছর আমরা কত টাকা আয় করেছি, সেটা বেরিয়ে চলে আসবে। সুতরাং এক্সপেন্ডিচার্স বা ব্যয় পরিমাপ করেও আমরা বের করতে পারি যে আমাদের জাতীয় আয় কতটা। এই পদ্ধতিটাকে বলা হয় এক্সপেন্ডিচার সেন্সাস মেথড বা
ব্যয়শুমারি পদ্ধতি। এই দুটো পদ্ধতি ছাড়াও আরেকভাবে জাতীয় আয় পরিমাপ করা যায়। ফার্ম মোট যত টাকার দ্রব্য এবং সেবা উৎপাদন করেছে, এখানে কিন্তু টাকা, আর্থিক মূল্য, মানি ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস, যত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস ফার্ম প্রডিউস করেছে, আমরা যদি সেটাকে মেপে ফেলতে পারি, সেটাই আমরা আমাদের সম্পূর্ণ আয় বা টোটাল ইনকাম দিয়ে পারচেস করেছি। তাহলে যত টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড হয়েছে, দ্রব্য এবং সেবা প্রডিউস হয়েছে, সেই টোটাল টাকার মূল্যটা যদি আমরা বের করতে পারি, সেটাই আমরা কিনেছি যখন, সেটাই আমাদের আয়। এইভাবে মোট উৎপাদনটাকে যদি টাকার অর্থে বের করা হয়, তাহলে সেটাকে বলে প্রোডাক্ট সেন্সাস মেথড বা উৎপাদন শুমারি। তাহলে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম মেজার করবার তিনটে পদ্ধতি রয়েছে: ইনকাম সেন্সাস মেথড বা আয় শুমারি পদ্ধতি, এক্সপেন্ডিচার সেন্সাস মেথড বা ব্যয় শুমারি পদ্ধতি, এবং প্রোডাক্ট সেন্সাস মেথড বা উৎপাদন শুমারি পদ্ধতি। সার্কুলার ফ্লো অফ ইনকাম বা আয়ের বৃত্ত স্রোত, এই মডেলটা তৈরি করা হয় এই বিষয়টাকে বোঝানোর জন্য। তাহলে আমরা এবার পদ্ধতির দিকে চলে আসি। আয় শুমারি পদ্ধতি বা ইনকাম সেন্সাস মেথড, এই পদ্ধতির একদম সোজা রাস্তা হচ্ছে, আমরা কারা কারা উৎপাদন ব্যবস্থা থেকে আয় করি তাদেরকে প্রথমে চিহ্নিত করা হয়। যেমন যে লোকটা অফিসে কাজ করে, বা আমি যেমন বিদ্যালয়ে পড়াই, আমরাও কিন্তু উৎপাদন থেকে আয় করছি। অফিসে যিনি কাজ করছেন বা বিদ্যালয়ে যিনি পড়াচ্ছেন, তারা সেবা উৎপাদন করে আয় করছেন। আমরা সেবা উৎপাদন করি, উই অ্যাকচুয়ালি প্রডিউস সার্ভিসেস। ঠিক তেমনি কারখানায় যিনি কাজ করছেন, যে কৃষক মাঠে কাজ করছেন, দ্য ফার্মার হু ইজ অ্যাকচুয়ালি আর্নিং ফ্রম এগ্রিকালচার, আমরা সবাই উই আর আর্নিং ফ্রম প্রোডাকশন বা উৎপাদন থেকে আয় করছি। প্রথমেই চিহ্নিত করা হয় আমরা কারা উৎপাদন থেকে আয় করছি। We have to first determine who are earning from the production. যারা উৎপাদন থেকে আয় করছে তাদেরকে উপার্জনকারী একক বা আর্নিং ইউনিট বলা হয়। অতএব সুতরাং প্রথমে এই পদ্ধতিতে কারা কারা আর্নিং ইউনিট বা উপার্জনকারী একক, অর্থাৎ কারা কারা উৎপাদন থেকে আয় করছে, তাদেরকে আইডেন্টিফাই বা চিহ্নিত করা হয়। তারপর তাদের আয়গুলোকে সংগ্রহ করা হয়, দেয়ার ইনকামস আর কালেক্টেড। অবভিয়াসলি এখানে আয় বলতে সারা বছরের আয় সংগ্রহ করা হয়। এখন এই আয় চার রকমের হতে পারে আমরা জানি, কারণ উৎপাদন ব্যবস্থায় আমরা চার রকম উপাদান সরবরাহ করে থাকি। উই অ্যাকচুয়ালি সাপ্লাই 4 types of factors of production. Therefore, our income can be any of the 4 types of factor income. It can be rent, এটা খাজনা হতে পারে, যারা জমি বা বাড়ি বা গাড়ি যাই হোক ভাড়া দিয়ে আয় করছে, their income is rent or খাজনা.
It can be labor, it can be wage, those who are earning by supplying their labor. যেমন আমি স্কুলে পড়াই, আমি সেবা উৎপাদন করি, সেই সেবা উৎপাদনে আমি শ্রম দিই। I supply labor to produce services. ঠিক তেমনি অফিসে যিনি কাজ করছেন তিনিও শ্রম দিচ্ছেন বা লেবার সাপ্লাই করছেন। ফ্যাক্টরিতে যে লেবারার কাজ করছে সেও শ্রম দিচ্ছে বা লেবার সাপ্লাই করছে। তাই শ্রমিকের মজুরি, আমার মাইনা সব কিন্তু মজুরির মধ্যে বা ইট উইল কাম আন্ডার ওয়েজ। সেম আমরা ব্যাংকে টাকা রাখি, সরাসরি টাকা ধার দিই, এক্ষেত্রে আমরা সুদ আয় করি, we earn interest, so there can be income such as interest। এবং শেষ অবধি লাস্টলি আমাদের মধ্যে অনেকেই আছে ব্যবসায়ী ব্যবসা সামলায়, তাদের যে উপার্জন বা ইনকাম, দ্যাট ইজ প্রফিট বা মুনাফা। সুতরাং উৎপাদন থেকে 4 রকমের আয় হয়: খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। There are 4 types of income from the production, that is rent, wage, interest and profit. Therefore, when earning units are identified, উপার্জনকারী এককদের চিহ্নিত করার পর তাদের আয়টা কোন প্রকার, which type of income are they earning, সেটা ঠিক করা হয় এবং সেই অনুযায়ী 4টে আলাদা আলাদা গ্রুপে তাদের ইনকাম গুলোকে অ্যাড করা হয়। যেমন যারা জমি বাড়ি ইত্যাদি ভাড়া দিয়ে আয় করছে তাদেরটা হচ্ছে খাজনা। এইভাবে সারা দেশে মোট কত খাজনা আয় হচ্ছে সেটা বের করা হয়, দ্যাট ইজ দ্য টোটাল রেন্ট ইনকাম অফ দ্য ইকোনমি অর দ্য কান্ট্রি। সিমিলারলি আমরা যারা শ্রম দিয়ে আয় করি, আমাদেরটা মজুরি, আমাদের সবার মজুরি যোগ করে মোট মজুরি বা টোটাল ওয়েজ ডিটারমিন করা হয়। এই টোটাল ওয়েজের মধ্যে যেমন ফ্যাক্টরি লেবারার্স এর ওয়েজ আছে, তেমনি যারা অফিসে কাজ করে তাদের স্যালারি আছে, বোনাস আছে, এর সঙ্গে আরো নানান রকম প্রাপ্তি যেমন ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ, নানান রকম যেমন সুযোগ সুবিধা ইত্যাদি গুলো যুক্ত হবে। সো সেই সব নিয়ে তৈরি হবে টোটাল ওয়েজ বা মোট মজুরি। ঠিক তেমনি ব্যাংকে টাকা রেখে বা কোনো জায়গায় ইনভেস্ট করে বা টাকা ধার দিয়ে সরাসরি যে সুদ আয় করা হয়, সেই সুদগুলোকে নিয়ে একটা দেশের সমস্ত লোক যারা যারা সুদ আয় করছে তাদের সমস্ত সুদগুলোকে নিয়ে মোট সুদ বা টোটাল ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয় এবং সমস্ত বিজনেসম্যান, অর্গানাইজারদের, উদ্যোগপতিদের মুনাফা যোগ করে মোট মুনাফা বা টোটাল প্রফিট বের করা হয়। তাহলে ইনকাম সেন্সাস মেথডে বা আয়শুমারি পদ্ধতিতে প্রথমত আমাদের আয়গুলি কোন ধরনের সেটা চিহ্নিত করা হয় এবং ধরন অনুযায়ী 4টে ভিন্ন ভিন্ন গ্রুপে, টোটাল 4 টাইপস অফ গ্রুপ, আমাদের আয়গুলোকে যোগ করা হয়। যোগ করে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা, টোটাল রেন্ট, টোটাল ওয়েজ, টোটাল ইন্টারেস্ট, টোটাল প্রফিট, এই টোটাল গুলোকে বের করা হয়। এর পরের কাজ হলো এগুলোকে যোগ করা হবে। টোটাল রেন্ট, টোটাল ওয়েজ, টোটাল ইন্টারেস্ট, টোটাল প্রফিট, মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ, মোট মুনাফা যোগ করলে যেটাকে বেরোয় সেটাকে আমরা বলতে পারি ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। এখানে একটা জিনিস তোমাদের আমি পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে এগুলোকে যোগ করলেই সরাসরি জাতীয় আয় কিন্তু আসে না। এগুলোকে যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে ঘরোয়া আয় বা অভ্যন্তরীণ আয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডোমেস্টিক ইনকাম বা টেকনিক্যালি বলি নেট ডোমেস্টিক প্রোডাক্ট
অ্যাট ফ্যাক্টর কস্ট, নিট অভ্যন্তরীণ উৎপাদন উপাদান ব্যয়। এবং খুব স্বাভাবিকভাবেই এখানে যখন নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বেরোচ্ছে, তার সাথে NFIA নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যোগ করে আমরা ন্যাশনাল ইনকাম বের করি। বিষয়ের জটিলতা এড়ানোর জন্য আমরা সরাসরি বলে দিচ্ছি যে ন্যাশনাল ইনকাম বের, আসলে কিন্তু সরাসরি ন্যাশনাল ইনকাম বেরোয় না। সরাসরি যেটা বেরোয় সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম বা NDP-FC, সেটার থেকে কনভার্ট করে আমাদের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বের করতে হয়। এটা হলো আয় শুমারি পদ্ধতি বা ইনকাম সেন্সাস মেথডে সিম্পল রিপ্রেজেন্টেশন। সিম্পল বিকজ এখানে অনেক কমপ্লেক্সিটিস আছে। এই কমপ্লেক্সিটিস গুলো এবার আমরা দেখব। প্রথম কথা হচ্ছে কিছু আয় আছে যেগুলো সরাসরি কিন্তু এই পদ্ধতিতে ঢুকতে চায় না, সরাসরি আসতে চায় না, তাদেরকে খানিকটা জোর করে আমাদের ঢোকাতে হয়, কারণ না ঢোকালে জাতীয় আয়ের হিসাব অসম্পূর্ণ বা ইনকমপ্লিট থেকে যাবে। এগুলোকে আমরা বলতে পারি ইনক্লুশনস বা অন্তর্ভুক্তি। একদম প্রথমে মিক্সড ইনকাম বা মিশ্র আয়। একটা উদাহরণ নেওয়া যাক, ধর আমার ক্ষেত্রে আমি অনুমান করছি যে আমি যেমন স্কুলে পড়াই এবং সেখানে পড়িয়ে যে মাইনেটা আমি পাই সেটা হচ্ছে অবভিয়াসলি ওয়েজ বা মজুরি। অন্যদিকে এরকম তো হতেই পারে যে আমার একটা বাড়ি আছে, তার একটা তলা আমি ভাড়া দিয়েছি, অথবা একটা ভাড়া বাবদ টাকা আমি আয় করি, সেটা তাহলে অবশ্যই খাজনা বা রেন্ট। আবার আমি আমার সঞ্চয় ব্যাংকে রেখেছি, সেখান থেকে আমি সুদ বাবদ একটা টাকা আয় করছি, তাহলে অবশ্যই সেটা ইন্টারেস্ট বা সুদ। তার মানে আমি সারা বছর যে টাকাটা আয় করছি তার মধ্যে মজুরি আছে, ওয়েজ আছে, খাজনা আছে বা রেন্ট আছে, ইন্টারেস্ট আছে বা সুদ আছে। কিন্তু আমার আয়টাকে জাতীয় আয় ঢোকানোর ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কেন নেই? কারণ আমি মজুরি হিসেবে কত টাকা পেয়েছি, দ্য মানি আই রিসিভড অ্যাজ ওয়েজ, সেটা খুব নিশ্চিত করে বলা যায়। একদম আমার স্যালারি স্লিপ দেখলেই জানা যাবে যে আমি এত টাকা সারা বছরে পেয়েছি, অতএব সেটাকে মজুরির দলে ফেলে দেওয়া যাবে। আবার খাজনা বা ভাড়া হিসাবে, রেন্ট হিসাবে আমি যে টাকাটা পেয়েছি সেটাও তো একদম নির্দিষ্ট, আরামসে বের করা যাবে। এবং টোটাল রেন্ট সারা বছরে আমি কত পেয়েছি তাও বের করা যাবে, অতএব ওটাকে আলাদা করে রেন্টের সঙ্গে যোগ করা যাবে। আবার ব্যাংক থেকে কত টাকার সুদ পেয়েছি সেটাও ব্যাংকের পাসবই দেখলেই পাওয়া যাবে, সেটাও আলাদা করে সুদের হিসাবে যোগ করা যাবে। অতএব আমার আয়টার মধ্যে যদিও 3 ধরনের আয় আছে, কিন্তু এটাকে জাতীয় আয়তে অন্তর্ভুক্ত করার কোনো অসুবিধা নেই। কিন্তু ভেবে দেখো, আমাদের অনেকের পাড়াতেই এরকম মুদিখানার দোকান আছে, ছোট্ট মুদিখানার দোকান। ভদ্রলোক তার বাড়িতেই, বাড়ির একতলায় বা বাড়ির সামনেটায়, বাড়ির সামনের একটা ঘরে মুদিখানার দোকানটা খুলেছেন। তিনি নিজেই চালান, ছোটখাটো জিনিসপত্র রাখেন। আমরা টুকটাক প্রয়োজনে গরম মশলা ফুরিয়ে গেলে ওখান থেকে টুক করে নিয়ে চলে আসতে পারি। তো এইরকম একটা মুদিখানার দোকানের কথা বা এরকম একটা গ্রসার শপের কথা ভাবা যায়। ওই ভদ্রলোক মাসের শেষে 30,000 টাকা আয় করেছে মুদিখানার দোকান থেকে, ফ্রম দ্যাট গ্রসার শপ। নর্মালি আমরা কি ভাববো
যে এই যে 30,000 টাকা ভদ্রলোক আয় করেছেন সেটা পুরোপুরি তার প্রফিট বা মুনাফা। কিন্তু যদি আমরা একটু তলিয়ে ভাবি তাহলে কিন্তু চিত্রটা সম্পূর্ণ আলাদা, পিকচার ইজ টোটালি ডিফারেন্ট। কিরকম? ভদ্রলোক তার নিজের বাড়ির একতলাতে বা সামনের দিকের ঘরটাতে মুদিখানা খুলেছেন, তার মানে তিনি তার ঘরের সার্ভিস বা সুবিধাটা ব্যবহার করছেন। হতেই পারে তার নিজের ঘর, কিন্তু সুবিধা যখন ব্যবহার করছেন তার একটা মূল্য আছে, দেয়ার ইজ আ প্রাইস হুইচ ইজ কল্ড রেন্ট, যেটাকে আমরা বলবো খাজনা। তার মানে 30,000 টাকা তিনি যে আয় করছেন, এই 30,000 টাকার মধ্যে তার ঘরের খাজনাটা ঢুকে আছে, যেটা তিনি নিজেই নিজেকে দিয়েছেন। কারণ তিনি নিজেই টেন্যান্ট, ভাড়াটিয়া, নিজেই ল্যান্ডলর্ড, বাড়ির মালিক, অর্থাৎ তিনি নিজেকে নিজে দিয়েছেন। অর্থাৎ ওই 30,000 টাকার মধ্যে খাজনা আছে। আবার একইভাবে ওই দোকানে যা মালপত্র তিনি কিনে এনেছেন, তার মানে দোকানের পুরো ক্যাপিটাল বা মূলধন তিনি ঢেলেছেন। মূলধন যখন ঢেলেছেন তখন ইন্টারেস্ট তো হবেই, সুদ তো থাকবেই। তার মানে 30,000 টাকার মধ্যে সুদও আছে, যেটা তিনি নিজেকেই নিজে দিয়েছেন। তার মানে 30,000 টাকাটা শুধু মুনাফা নয়, তার মধ্যে খাজনা আছে, তার মধ্যে সুদ আছে। শুধু এখানেই শেষ নয়, ওই দোকানের একমাত্র কর্মচারী তিনি তার দোকানে শ্রম বা লেবার দিচ্ছেন, তাহলে স্বাভাবিকভাবেই তার একটা মজুরি তো হবেই, দেয়ার শুড বি অ্যান ওয়েজ। তার মানে ওই 30,000 টাকার মধ্যে মজুরি বা ওয়েজও ঢুকে বসে আছে, যেটা আবার তিনি নিজেকে নিজে পে করেছেন। আর দোকান যখন তার ব্যবসা, তিনি যখন মালিক, প্রফিট তো থাকবেই, মুনাফা তো আছেই। তার মানে ওই মুদিখানার দোকানের ভদ্রলোকের আয়ের মধ্যে 4 রকমের আয়ই আছে, খাজনা আছে, মজুরি আছে, সুদ আছে, মুনাফা আছে। সমস্যা হচ্ছে কোনটা কতটা, কতটা খাজনা, 30,000-এর মধ্যে কত টাকা খাজনা, 30,000-এর মধ্যে কত টাকা মজুরি, 30,000-এর মধ্যে কত টাকা সুদ, কত টাকাই বা প্রফিট, আমরা আলাদা করতে পারবো না, খুব ডিফিকাল্ট। আর যেহেতু আলাদা করতে পারছি না, আমরা জাতীয় আয়ের হিসাব করছি কি মজুরি, ভাড়া, সুদ, এগুলোকে আলাদা আলাদা করে। আমরা এখানে কিন্তু আলাদা করতে পারছি না, অতএব এটাকে আমরা তাহলে কোন গ্রুপে ফেলবো? এই জাতীয় আয়কে বলা হয় মিশ্র আয় বা মিক্সড ইনকাম। এই মিশ্র আয় বা মিক্সড ইনকাম কাদের হয়? সাধারণত যারা সেলফ এমপ্লয়েড প্রফেশনাল, নিজেরাই নিজের পেশা চালাচ্ছেন, চাকরি করেন না। যেমন ধরো ডাক্তার, একজন ডাক্তার তার বাড়ির একতলায় যদি চেম্বার খুলে রোগী দেখেন, ওই চেম্বার থেকে তিনি যে টাকাটা আয় করবেন তার মধ্যে যেমন তার মজুরি বা ওয়েজ আছে, ঠিক তেমনি ওটা তার নিজের বাড়ি, তাহলে একটা রেন্ট বা খাজনা আছে। সিমিলারলি ওই চেম্বারের জন্য যা যা জিনিস দরকার তিনি টাকা দিয়ে কিনেছেন, তার মানে ক্যাপিটাল তিনি ইনভেস্ট করেছেন, তার মানে সুদ বা ইন্টারেস্ট আছে। অবভিয়াসলি এই চেম্বারটা তার ব্যবসা, তার মানে প্রফিট আছে। একজন ডাক্তার যে নিজের বাড়ির একতলায় চেম্বার খুলে রোগী দেখছেন, সেই চেম্বার থেকে তার আয়টা কিন্তু মিশ্র আয়। আবার একইভাবে যে উকিল তার বাড়ির একতলায় চেম্বার খুলে ওকালতির ব্যবসা চালাচ্ছেন, তার আয়টাও মিশ্র আয়। এই জাতীয় সেলফ এমপ্লয়েড প্রফেশনালদের ইনকামটা হচ্ছে মিক্সড ইনকাম। এটাকে ওই 4টে গ্রুপে ভাঙা যায় না, তাই আলাদা গ্রুপ হিসাবে মিক্সড ইনকামকে যোগ করতে হয়। তার মানে সোজা ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জাতীয় আয়ের হিসাবটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম, যে যেমন টোটাল রেন্ট ছিল, টোটাল ওয়েজ ছিল, টোটাল ইন্টারেস্ট ছিল,
টোটাল প্রফিট ছিল তার সঙ্গে তার সঙ্গে এবার অ্যাড হবে মিক্সড ইনকাম। তবে আমরা পাবো এনডিপিএফসি বা ন্যাশনাল ডোমেস্টিক ইনকাম, এবং সেখান থেকে ন্যাশনাল ইনকাম। তার মানে এখন আমাদের ফর্মুলা বা ইকুয়েশনে 5টা আইটেম হয়ে যাচ্ছে, মিক্সড ইনকামকে আলাদা করেই আমাদের ধরতে হবে। নেক্সট যে জায়গাটায় চলে আসি, সেটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা অবন্টিত মুনাফা। এটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় যৌথ মূলধনী কোম্পানিতে বা জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে নীতিটা এরকম যে জয়েন্ট স্টক কোম্পানি সারা বছরে যে প্রফিটটা করে সেই প্রফিটের একটা পার্ট সে শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে বা ডিস্ট্রিবিউট করে। মাথায় রাখবে এটা একটা পার্ট। শেয়ার হোল্ডাররা প্রফিটের যে অংশটা পায় তাকে বলে ডিভিডেন্ড। তাহলে ডিভিডেন্ড হিসাবে জয়েন্ট স্টক কোম্পানি তার প্রফিটের একটা পার্ট দেয়। হিসাব অনুযায়ী কিন্তু পুরোটাই দেওয়ার কথা, কিন্তু দেয় না। কেন দেয় না? কারণ বা লজিকটা খুব সিম্পল। সেটা হচ্ছে আজকে একটা জয়েন্ট স্টক কোম্পানি যদি তার এন্টায়ার প্রফিটটা শেয়ার হোল্ডারসদের মধ্যে দিয়ে দেয় এবং কিছুদিন পর কোম্পানির একটা মেশিনারি খারাপ হলো যেটাকে বদলাতে হবে, এই বদলের টাকাটা আসবে কোথা থেকে? শেয়ার হোল্ডাররা তো 8 টাকা দেবে না, তারা একবার দিয়ে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই জয়েন্ট স্টক কোম্পানি তার প্রফিটের একটা অংশ শেয়ার হোল্ডারদের দেয়, বাকি অংশটা কোম্পানির নামে সেভ করে। প্রফিটের যে অংশটা শেয়ার হোল্ডারদের দেওয়া হয় না বা কোম্পানির নামে সেভ করা হয় সেটাকে আমরা বলি আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা অবন্টিত মুনাফা অথবা রিটেনড আর্নিং। এই আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা অবন্টিত মুনাফা কিন্তু কারুর আয় নয়, এটা কোম্পানির নামে সেভ করা হয়েছে। যেহেতু কারুর আয় নয়, খুব স্বাভাবিক নিয়মেই জাতীয় আয়ের যে হিসাব তাতে এটা আসবে না, নরমালি আসে না, কারণ কেউ তো এটা আয় করেনি। কিন্তু ভেবে দেখতে হবে এটা তো অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডারদেরই ইনকাম, কারণ নিয়ম অনুযায়ী পুরোটাই তো শেয়ার হোল্ডারদের প্রাপ্য। সেই ইনকামের একটা অংশ কোম্পানির ভালোর জন্য কোম্পানির নামে সেভ করা হচ্ছে, অবশ্যই শেয়ার হোল্ডারদের এতে মত থাকে। তাহলে স্বাভাবিকভাবেই যদি আমরা এটাকে না ধরি তাহলে প্রফিট হিসাবে একটা দেশে যত টাকা ইনকাম হয়েছে সেটা অনেক কমে যাবে। তাই আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেটা অ্যাকচুয়ালি কারোর ইনকাম নয় কিন্তু আমাদের ন্যাশনাল ইনকামে, এটাকে ঢোকাতে হবে। সো ইনক্লুশনসে আমাদের আসছে মিক্সড ইনকাম আর আনডিস্ট্রিবিউটেড প্রফিট। এরপরে আমরা চলে আসবো কিছু রেস্ট্রিকশন, যেটাকে আমরা বলি এক্সক্লুশন বা বর্জন। কিছু আয় যেটা নর্মালি ঢুকে যায়, আগের আয়গুলো যেমন ঢুকতে চাইছে না, আমাদের জোর করে ঢোকাতে হয়েছিল, এখানে আবার ঠিক উল্টোটা, কিছু আয় যেটা নর্মালি ঢুকে যায় আমাদেরকে ধরে ধরে বাদ দিতে হবে। তার মধ্যে প্রথমটাই হচ্ছে ট্রান্সফার আর্নিং বা হস্তান্তর আয়। আমি একদম প্রথম ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। ট্রান্সফার আর্নিং বা হস্তান্তর আয় হচ্ছে একতরফা বা ইউনিল্যাটারাল ইনকাম, অর্থাৎ কোনো কিছু না করে যে টাকাটা পাওয়া যায়, জেনারেলি ভাতা বা অ্যালাউন্সেস। যেমন কন্যাশ্রীতে ছাত্রীরা যে টাকাটা পাচ্ছে তার পরিবর্তে তাকে কিছু দিতে হচ্ছে না, সে একতরফাই পাচ্ছে। এটা হচ্ছে
ট্রান্সফার আর্নিং বা হস্তান্তর আয়। ট্রান্সফার আর্নিং অবভিয়াসলি কারুর একটা আয়, এবার সে তো বলেই দিতে পারে যে হ্যাঁ আমি এত টাকা আয় করি, তাহলে স্বাভাবিকভাবেই ওটা ঢুকে যেতে চাইবে, কিন্তু ওটাকে ঢোকানো যাবে না। কেন ঢোকানো যাবে না সেই জায়গায় এবার আসে। ট্রান্সফার ইনকাম বা হস্তান্তর আয় যিনি পাচ্ছেন তিনি কিন্তু কোনো প্রোডাকশন বা উৎপাদন থেকে পাচ্ছেন না, তিনি কিছু করে পাচ্ছেন না, তার মানে তিনি সেটা আয় করেন, এটা বেসিক্যালি অন্য কেউ আয় করেছে যেটা তিনি পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবেই সরকার যখন ট্রান্সফার আর্নিং দেয়, সরকার কোথা থেকে দেয়? অন্যান্য লোক যারা আয় করেছে তাদের থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা থেকে হস্তান্তর আয় বা ট্রান্সফার আর্নিং দেওয়া হয়। আমরা সোজা কথায় ট্রান্সফার আর্নিং হিসেবে যেটা পাওয়া যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি অন্য কারোর ইনকাম যে ট্যাক্স দিয়েছে, তার ইনকাম হিসাবে অলরেডি সেটা জাতীয় আয়তে ঢুকেছে। আবার যদি এটাও ঢোকানো হয় তাহলে একটা সমস্যা হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানো যায়। ধরা যাক তোমার বাবার ইনকাম 50,000 টাকা মাসে, তার থেকে 2,000 টাকা তোমাকে দেন তিনি নানান খরচ করার জন্য। এবার জাতীয় আয় কর্তৃপক্ষ তোমার বাবাকে এসে জিজ্ঞেস করলো যে আপনার আয় কত, তিনি বললেন 50,000 টাকা। তোমাকে এসে জিজ্ঞেস করলো তোমার আয় কত, তুমি বললে 2,000 টাকা। তাহলে মোট আয় কত দাঁড়িয়ে গেল? 52,000, 52,000 টাকা। বাস্তবে কি 52,000 টাকা আয় হচ্ছে? না, 50,000 টাকা আয় হচ্ছে। তার মানে ডাবল কাউন্টিং হয়ে যাচ্ছে, ডাবলিং। সেই জন্য হস্তান্তর আয় বা ট্রান্সফার ইনকাম, যেহেতু এটা অ্যাকচুয়ালি অন্য কারুর আয়, এটাকে ধরা হবে না, এটাকে বাদ দিতে হবে। 2 নম্বর, ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ। কোনো জিনিস সেকেন্ড হ্যান্ড বিক্রি করে যে টাকাটা হয় তাকে বলা হয় ক্যাপিটাল গেইনস বা মূলধনী লাভ। কিরকম? একটা ফ্ল্যাট 20 লাখ টাকায় কিনে 2-3 বছর অপেক্ষা করে একজন 25 লাখ টাকায় বিক্রি করে দিবে, তার মানে কি ওই ফ্ল্যাটটা থেকে তিনি 5 লাখ টাকা আয় করলেন। এই যে 5 লাখ টাকা আয়, এটাকে বলা হয় মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন। সেকেন্ড হ্যান্ড অ্যাসেট সেল করে যে আয়টা আসে, এই ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভকে জাতীয় আয়তে ধরা হবে না। কারণটা সেই একই, এটা কোনো উৎপাদন বা প্রোডাকশন থেকে আসেনি, এটা শুধু সময়ের সাথে সাথে দাম বাড়ার সাথে সাথে সুযোগ নেওয়া হয়েছে, এর পিছনে কোনো প্রোডাকশন নেই। তাই এটা যেহেতু জাতীয় আয় নির্ণয় করতে কেবল সেই আয়গুলোই ধরা হবে যেগুলো উৎপাদন থেকে এসছে, অর্থাৎ ইনকাম অনলি ফ্রম প্রোডাকশন, এটাই শুধু ইনক্লুড করা হবে। তাই ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ আসবে না। মূলধনী লাভ সব থেকে বেশি হয় শেয়ার কেনা বেচার মাধ্যমে। লোকেরা কি করে, একটা শেয়ার 100 টাকায় কিনেছে, যেই 110 টাকা দাম হলো বিক্রি করে দিচ্ছে, 10 টাকা মূলধনী লাভ হচ্ছে বা ক্যাপিটাল গেইন হচ্ছে। এখানে শেয়ার, এই যে 10 টাকা লাভ হলো, এর পিছনে কিন্তু কোনো প্রোডাকশন নেই, তাই ক্যাপিটাল গেইন বা মূলধনী লাভ ঢুকবে না। উইন্ডফল গেইনস বা দৈব ধন, ভাগ্যের জোরে যে টাকা পাওয়া যায়, কোন রকম উৎপাদন থেকে নয়, ভাগ্যের জোরে, যেমন লটারির টাকা, এটাকে উইন্ডফল গেইন বলা হয়। যেহেতু এটা ভাগ্যের জোরে পাওয়া গেছে, এর পিছনে কোনো উৎপাদন নেই, তাহলে একই কারণে এটাও জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। লাস্টলি নয়, আনপেড ওয়ার্ক, যে কাজের জন্য কোনো অর্থ প্রদান করা হয়নি। বাড়িতে মা যে কাজগুলো করেন সেই কাজগুলোর মূল্য ধরে মায়ের আয় করা হিসাব করা যায় না, কারণ মাকে যেহেতু আয় হিসাবে কোনো টাকাই দেওয়া হয় না, অতএব তার কাজটাও কিন্তু এই জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। লাস্টলি, ইল্লিগাল ইনকাম বা বেআইনি আয়, ঘুষ থেকে আয়, চুরি চামারি থেকে আয়, স্মাগলিং থেকে আয়, এই জাতীয় আয় অবশ্যই স্বাভাবিক কারণেই
জাতীয় আয়ের মধ্যে ঢুকবে না। তাহলে এগুলো হলো এক্সক্লুশন বা বর্জন। সুতরাং এই ক্লাসে আমরা দেখলাম জাতীয় আয় কিভাবে পরিমাপ করা হলো। তার জন্য আমরা একটা খুব সরলীকৃত বা সিম্পল মডেল ব্যবহার করলাম, সেটা হচ্ছে জাতীয় আয়ের বৃত্তস্রোত। এর মাধ্যমে আমরা দেখলাম কি কি মেথড ব্যবহার করা যেতে পারে জাতীয় আয় পরিমাপ করার জন্য, এবং তার মধ্যে একটি মেথড ইনকাম সেন্সাস মেথড কিভাবে প্রয়োগ করা হয় সেটা আমরা এই ক্লাসে দেখলাম। আজকের ক্লাস এই অবধি। পরের ক্লাসে আমরা বাকি দুটো মেথড নিয়ে আলোচনা করব।